হতে চলেছে রাজনীতির মাঝে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হঠাৎ করে গতকাল দুপুরে ফোন দিলেন জামাতের আমিরকে ফোন দিয়ে কেন বলতে হলো আজকের অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করে জামাতের প্রতিনিধি, সেই অনুরোধ কেন উনি জানাতে গেলেন? তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজে একবারও কি মনে হয়েছে যে গোরখদ কাব্বাত যে কথাটা বলছে তারেক রহমান এটা সাপোর্ট করে? একবারও মনে হয়েছে? তারেক রহমান কত আন্তরিকতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বলেছে আম্মা আপনাকে সালাম দিয়েছে। আপনার কি মনে হয় তারেক রহমান কেন দেশে আসে না? কেন দেশে আসেন না, এখানে একটা কথা আছে। তারেক রহমানকে এমন ভাবে বোঝানো হয়েছে যে আপনার নিরাপত্তা মোটেই নিশ্চিত না বাংলাদেশে। এটা উনি বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করার কারণ হয়তো আছে। সবচেয়ে বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, তার নিরাপত্তার সমস্যাটা কোথায়? না, নিরাপত্তা লক্ষ লক্ষ কর্মীর সমস্যা নাই, কিন্তু সবাই বাংলাদেশে আছে, তারেক রহমান নাই খালি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যে উনি বলেছেন যে গতকাল জামাতের আমিরকে টেলিফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার টেলিফোন করে অনুরোধ জানিয়েছেন আজকে সংস্কার কমিশনের বৈঠকে যেন জামাতের প্রতিনিধিকে পাঠান। তাই ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 3 জন প্রতিনিধি আগের মতনই আজকেও যোগদান করেছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক সংসদ সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। এই 3 জন মিলে আজকে যখন ব্রিফ করছিলেন, ব্রিফের ভিতরে কথার ফাঁকে কথা চলে এসেছে। প্রশ্ন যখন করেছে সাংবাদিকরা, ভিতরের খবর তখন বের হয়ে এসেছে, যেই খবরটি গতকাল পর্যন্ত আমরা কেউ জানতাম না। সেই খবরটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল দুপুরে জামাত আমিরকে ফোন করে অনুরোধ করেছেন আজকে যেন জামাতের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেন। তাহলে কি রাজনীতির মাঠে জামাত একটি ফ্যাক্টর হতে চলেছে? আগামী সংসদে কি জামাত আসলে হাড্ডাহাড্ডি লড়াই করবে? আগামী সংসদ কি বিএনপির জন্য বড় কঠিন চ্যালেঞ্জ হবে জামাত নামক দলটি? আপনারা কি মনে করছেন? কমেন্টস করে মতামত লিখবেন। প্রিয় দর্শক, আমরা আজকে যা আন্দাজ করতে পারছি সেই আন্দাজে দেখতে পাচ্ছি যে গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের পরে বিএনপির ভিতরে যেরকম একটা উল্লাসতা চলছিল, আনন্দ চলছিল বা মিষ্টি বিতরণ চলছিল, ভিতরে ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারা পজিটিভ আনসার পেয়েছেন অথবা পজিটিভ কোনো নিউজ পেয়েছেন, তারেক রহমানকে দিয়েছেন, আগামী প্রধানমন্ত্রী হতে তারেক রহমানের আপত্তি নাই, এরকম একটা বিষয় চলে এসেছিল বিএনপির ভাই বোনদের ফেসবুক সহ ইউটিউব সহ বিভিন্ন জায়গায় আলোচনার মাঝে। এবং বাংলাদেশের মিডিয়াগুলোও আমরা জানি যে তারা অনেকটাই এরকম কাজ করতে পছন্দ করেন, তেল মারা পছন্দ করেন। বাংলাদেশের অনেক সাংবাদিকরা এমন ভাবে তেলের সাথে ঘি সহ মারা শুরু করেছিলেন বিএনপির পক্ষে, মনে হচ্ছিল যে বিএনপিকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বসিয়ে দিচ্ছে। কিন্তু গতকাল ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে নিউজটা আজকে বললেন, গতকাল তাদের আমির ডক্টর শফিকুর রহমানকে ফোন দিয়ে অনুরোধ করেছেন ডক্টর আজকের বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস স্যার, তিনি কেন জামাতকে অনুরোধ করতে গেলেন আজকের আলোচনায় যেন অবশ্যই প্রতিনিধি পাঠান। প্রিয় দর্শক, সেখানে উনি কথা দিয়েছেন জামাতের আমির আজকে তার প্রতিনিধি পাঠাবেন এবং প্রতিনিধি পাঠিয়েছেন। সাংবাদিকরা ঘিরে ধরেছেন প্রতিনিধি দলকে, গতকাল কেন অংশগ্রহণ করলো না, আজকেই বা কি কারণে অংশগ্রহণ করলেন, তখন তারা বিস্তারিত তুলে ধরলেন সাংবাদিকদের সামনে। প্রিয় দর্শক, আমরা এরকম একটা কম্পিটিশনই চাচ্ছি যে বাংলাদেশের সকল ইসলামপন্থী দলগুলা এবং আধুনিক মনা অনেকগুলা দল আছে যারা নাকি জামাতের সাথে যৌথভাবে নির্বাচন করে পার্লামেন্টে একটি শক্তিশালী দল হিসাবে জামাত যেন ভূমিকা রাখে। এখন এটা কি সরকার হয়ে ভূমিকা রাখবে নাকি বিরোধী দলের প্রধান হয়ে রাখবে, সেটা জনগণ সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচনে। তাই আগামী নির্বাচন 8 থেকে 10 মাস সময় হাতে আছে জনগণের কাছে। এই 8 থেকে 10 মাস সময়ের ভিতরে জনগণ সিদ্ধান্ত নিবে কোন দলের কোন আচরণ, জনগণকে কোন দল সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবে। এর মধ্যে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হবে ভারতের বিরুদ্ধে কে কতটুকু সক্রিয় ভূমিকা পালন করছে।
ভারতের নতজানু হয়ে কারা নির্বাচনে যাচ্ছে, কারা ভারতকে প্রাধান্য দিয়ে নির্বাচনের আগে কথা বলছে, এটাই জনগণের মধ্যে সবচেয়ে বেশি দাগ কাটবে বলে শহীদ পরিবার, আহত পরিবারগুলা সেই জিনিসটাকে সামনে রাখবে বলেই আমরা বিশ্লেষকরা মনে করছি। আমার কথা নয়, প্রত্যেকটা বিশ্লেষকের মূল কথার ভিতরে সেটাই পাবেন। আর কিছু মাথা বিক্রি করা বিশ্লেষক তো বাংলাদেশে আছি, যারা অন্য দেশে বা কোনো দলের কাছে বা কোনো ব্যক্তির কাছে মাথা আগেই বিক্রি করে রেখেছেন। তারা তো সেই জায়গায় কথা বলবেন যেখান থেকে তারা রসমলাই খেয়েছেন। সংস্কার কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, যেগুলার ম্যাক্সিমামই দেখলাম যে জামাত এখানে সমর্থন জানাচ্ছেন, যে ভারসাম্য থাকবে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মাঝে, যাতে করে হাসিনার মতন একদলীয় শাসন ব্যবস্থা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উপর কায়েম করতে না পারে। সেদিকেই সংস্কার কমিশনের সিদ্ধান্তটি হতে যাচ্ছে। অপরদিকে নারী 100টি আসন নিয়ে জামাতের একটি পরামর্শ আছে, বিএনপির আরেকটি পরামর্শ আছে এবং সংস্কার কমিশনেরও একটি পরামর্শ আছে। এই তিনটি পরামর্শ মিলে 100 আসন হবে, কিন্তু কোন পদ্ধতিতে, কোন নিয়মে, আগের মতো জগা খিচুড়ি নিয়মে যেই দল বেশি আসন পেল তার পছন্দের গ্রামের কাজের বুয়া পর্যন্ত সংসদে বাংলা পড়তে পারে না এমন নারীরাও সংসদ সদস্য বানিয়েছেন শেখ হাসিনা। কিছু নায়িকা, গায়িকা, অর্ধ উলঙ্গ নারী সহ বিভিন্ন জনকে তারা সেখানে এনেছেন, একটি রঙ্গমঞ্চ বানিয়েছিলেন সংসদকে। সেদিক থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য জামাত কঠোর ভূমিকা রাখছে বলে আমরা আজকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাংবাদিকদের সামনে বক্তব্য থেকে পেয়েছি। প্রিয় দর্শক, সংসদের ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দলের এবং বিভিন্ন সংসদীয় আসনের চেয়ারম্যান থাকবেন বিরোধী দলের। এই বিষয়গুলা নিয়ে কথা হচ্ছে। বিএনপি গতকাল 4টি বিরোধী দল পাবে বলে সালাউদ্দিন আহমেদ সাহেব ঘোষণা দিয়েছে। আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এইটার পূর্ণতা উনি একেবারে সিদ্ধান্তটা জানাননি আমাদেরকে, যাতে করে হয়তোবা এই সংখ্যাটা বাড়তে পারে। কারণ সংসদীয় কয়টি কমিটি হয় সেটা আগে বিশ্লেষণে আসবে, এরপরে কত পার্সেন্ট বিরোধী দলের সংসদ সদস্যরা সেই কমিটির চেয়ারম্যান হতে পারবে সেটা হয়তোবা সামনের দিনগুলোতে ফাইনালি যখন হবে তখন আমরা জানতে পারবো। আরেকটি কথা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উল্লেখ করেছেন যে বিশ্বের কোনো দেশের নিয়ম নাই, নিয়ম ভঙ্গ করে বিএনপির সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান সরকারের লোক আর বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে লন্ডনে যে সাংবাদিক সম্মেলন করেছেন সেটা নিয়মের বাইরে গিয়ে করেছেন, সেখানেই নাকি জামাত খেপেছেন। এই কথা এই আজকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এভাবে বললেন যে এটা যদি নিয়ম হয়ে যা এখন থেকে, তাহলে যতগুলা বিরোধী দল আছে প্রায় 100টা বিরোধী দল, মানে 100টা রাজনৈতিক দল বাংলাদেশে আছে, তাই 100টা রাজনৈতিক দলের সাথে বসলে বারবারই সরকারের প্রতিনিধি সহ যৌথ সাংবাদিক সম্মেলনে আসতে হবে, এটা নিয়মে চলে আসে। তাই সেই কারণে সেই জায়গা থেকে সরকারের ভুলটা তারা ধরিয়ে দিয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই ভুলটাই ধরিয়ে দিয়েছেন। অপরদিকে জামাত থেকে বলা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের উপর তারা নজরদারি করছে, ডক্টর খলিলুর রহমানের কার্যক্রম নিয়ে জামাত চিন্তা ভাবনা করছে। তো এর ফাঁকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এনসিপির অবস্থা দেখেন, এই যে টকশো গরম করা নেতা তুষার ভাই, ওনাকে নিয়ে এসব কি বের হচ্ছে, কি লাগা, মানে কি এরকম ওয়ার্ড বেটের হইয়া পুরা একটা মানে ছিন্নি ছাড়া অবস্থা আর কি, সিন্নি ছাড়া অবস্থারই বলে জানি না। আপাতত দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো এনসিপির মোটামুটি এই মুহূর্তে খুবই বাজে একটা অবস্থা চলছে। তবে কেউ কেউ বলছেন যে প্রেম প্রীতি করলে এরকম নাকি টুকিটাকি হয়, আবার নতুন নতুন ক্ষমতা পাইলেও অনেকে পটানোর জন্য এগুলা করে। তো যাই হোক, এনসিপি অনেকটা এতিম অবস্থায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের পর অনেকটা পরিবর্তিত অবস্থায় এনসিপির সাথে একটা দূরত্ব ফিল হচ্ছে, অনেকে মনে করছে। তবে ডক্টর ইউনূস থাইমা নাই, উনি এইসব চিন্তার টাইম নাই। যেই সময়টা আছে এই সময়ের মধ্যে বাংলাদেশকে আরো কিছু দিতে চায়। আর ডক্টর ইউনূস সরকারের এই যে অর্জনটা আমি খুবই ধন্যবাদ দেই। হাজার না লক্ষ বাংলাদেশি আজকের দিনে না আগামী দিনগুলোতেও আপনার এটার সুবিধা পাবে। তিনি বেশ কিছু কাজ করেছেন, তার অবস্থানকে কাজে লাগিয়ে ঢাকায় আপনারা জানেন যে ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বা একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। ডক্টর ইউনূসের রিকমেন্ডেশন বা তিনি যতটুকু ভূমিকা রেখেছেন, ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু শুরু করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে $2 মিলিয়ন অনুদান দেবেন দেশটি। কাম সেটা দিচ্ছেন কাকা। আচ্ছা, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার যে নবনিযুক্ত হাই কমিশনার সুশান রাইল, তিনি এই সুসংবাদ দিয়েছেন। ঢাকা থেকে ভিসা কার্যক্রম চালু করায় এবং নানা ধরনের সহযোগিতার জন্য আপনার প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার হাই কমিশনার রাইল বলেন ভিসা আবেদন এখন অনলাইনের মাধ্যমে করা যাবে। অস্ট্রেলিয়ায় বর্তমানে 65,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন এবং 14,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। আর এখানে বলা হয়েছে যে আপনার এখানে ব্যবসা বাণিজ্য পাক্ষিক দ্বিপাক্ষিক অনেক কিছুই আমাদের মধ্যে আছে। তো সম্ভবত কবে অস্ট্রেলিয়ার ভিসার যে প্রসেসিং বন্ধ হয়েছে সেটাও আমি জানি না, তবে এতদূর জানি গেল বেশ কয়েক বছর অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশে বন্ধ ছিল। তো মানুষকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভারতের দ্বারস্থ হইতে হইতো, কারণ ভারতের সব দেশের দূতাবাসগুলো ভিসা কার্যক্রম চালায়, অথবা বাংলাদেশকে নেপাল সহ বিভিন্ন জায়গায় যাইতে হইতো। এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট ভিসাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু সেখানে যাচ্ছে, সেটেল হচ্ছে, কাজ কারবার করছে। সো আমরা চাই বাংলাদেশে যেই এম্বাসিগুলোর জন্য আমাদেরকে অন্য দেশে যেতে হয় বা ভারতের দ্বারস্থ হতে হয়, বিশেষ করে বা নেপালেও যাইতে হয়, কথার কথা দরকার নাই। বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রের যেগুলো বাংলাদেশের জন্য বন্ধুসুলভ রাষ্ট্র অথবা গুটিবাজ রাষ্ট্র না, তাদের এম্বাসিগুলা বা ভিসা সেন্টারগুলা যেন বাংলাদেশে চালু করা হয়। আর আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে কানেক্টিভিটি আছে এটা দিয়ে তিনি এই কাজটা অন্তত যদি করে দিয়ে যান, তো পরবর্তী সময় ওনার নাম মেনশন করতে হবে না। যখন একজন মানুষ একটা ভিসার জন্য ভারতে যাইতে হচ্ছে, কলকাতায় থাকতে হচ্ছে অথবা দিল্লিতে থাকতে হচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে, হয়রানি আছে, বিভিন্ন ধরনের ঝামেলা আছে, আবার ভারতও বসে বসে মোটা একটা পয়সা কামাইতেছে। এই যে আমরা ভিসার জন্য ওইসব দেশে যাচ্ছি, থাকছি, খরচ করছি, যেমন ফ্রান্সের এম্বাসি, এগুলো কিন্তু বাংলাদেশে নাই। এগুলো বাংলাদেশে সবগুলাকে চালু করে দিলে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে দেশের টাকা দেশেই রইল, মানুষেরও ভোগান্তি কমলো। তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজে একবারও কি মনে হয়েছে যে গোর্খত কাব্বাত যে কথাটা বলছে তারেক রহমান এটা সাপোর্ট করে? একবারও মনে হয়েছে? তারেক রহমান কত আন্তরিকতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বলেছে আম্মা আপনাকে সালাম দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ওনাকে আমার সালাম দিবেন, ধন্যবাদ জানাইছে। এখানে বিদেশি নাগরিক কার কথা বললো? ডক্টর খলিল তার সাথেই ছিল। বর্তমানে বাংলাদেশ যদি একটা নৌকা হয়, ওই নৌকার 2 জন কান্ডারি, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান। আর যেগুলো বসে আছে এরা অক্সিলারি। বাংলাদেশের যেটা বসে আছে 2 জন মানুষ যার উপরে আস্থা আছে মানুষের, জেনারেল ওয়াকারুজ্জামান মির্জাফর এবং অন্য 2 বাহিনীর প্রধান। এরা তো রয়ের বেতনভুক্ত, এরা তো রয়ের বেনিফিশিয়ারি। গোর্খত কাব্বাস তাদেরই মতো। একটা কথা, জনাব তারেক রহমানকে আমি অ্যাডভাইস করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি যেন একা একা কথা বলেন। আমি অত্যন্ত খুশি যে জনাব তারেক রহমান এই কথাটা রেখেছেন, কিন্তু অত্যন্ত বিরক্ত হুমায়ুনের মতো, হুমায়ুন কবিরের মতো ভারতীয় একটা লেসপেন্সার শুয়োর এবং আমির খসরুর মতো একটা ভারতের 5 কুত্তার বাচ্চা ওখানে মুখ দেখানোর সুযোগ পেয়েছে, এটা আমি বিরক্ত। হাউএভার তারেক রহমান হয়তো একটা প্রোটোকল মেনটেন করেছে, আমার কোনো গোসা নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওনার 1-on-1 কথাবার্তা হয়েছে। আমি অত্যন্ত খুশি এবং তারেক রহমান হি সিমস লাইক হি ইজ হ্যাপি টু। উনি যদি অখুশি হতেন তাহলে এই কথাটা উনি বলতেন না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আবার শুনেন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এই সরকারকে কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেয়া যাবে না। বাংলাদেশের 17 থেকে 20 কোটি মানুষ সবাই তারা একইভাবে বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান এদেরকে ব্যর্থ করা যাবে না। গোর্খত কাব্বাস, বিএনপির শাওয়া, আমির খসরু, মির্জাফর ওয়াকার, আব্দুল আওয়াল মিন্টু, মোহাম্মদ সালাম, আমানুল্লাহ আমান, এদেরকে রাখা যাবে না। They just became the burden of Bangladesh Nationalist Party. তারা বিএনপির জন্য বার্ডেন, তারা দেশের জন্য বার্ডেন, তারা দশের জন্য বার্ডেন, তারা 17 থেকে 20 কোটি মানুষের জন্য বার্ডেন। এদেরকে জুতা পেটা করে বিএনপি থেকে সরাতে হবে। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে কেন গিয়েছিলেন এটা নিয়ে সমালোচনার ঝড়। ওনার মেইন কারণ ছিল একটা, সেটা কি? লন্ডন থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার করা। $234 বিলিয়ন বিশাল একটা অ্যামাউন্ট লন্ডনে আছে এবং এই চুরিগুলো করেছে আওয়ামী এবং বিএনপির লেসপেন্সাররা, মোস্টলি আওয়ামী লীগের লেসপেন্সাররা। এর সহযোগিতায় ছিল বিএনপির লেসপেন্সাররা।
দেখো ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পারতেন দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালককে পাঠাইয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পাঠাইয়া উনি হাত মুখ ধুইয়া কইতে পারতেন হ্যাঁ আমি পাঠাইছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত উপস্থিতি, ব্যক্তিগত ইম্পর্টেন্স যেটা পাবেন বিদেশিদের কাছে অন্য কেউ পাবে না, এই কথা চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছেন আমি লন্ডনে গিয়ে আসল লোকজনের সাথে এই কথাগুলো ফেস টু ফেস বলবো, যাতে এই টাকাগুলো রিকভার করার পসিবিলিটি যেন তৈরি হয়। আমরা কি করেছি বাংলাদেশি হয়ে নির্লজ্জের মতো পতিতা সন্তানদের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে গালি দিয়েছি, চিল্লাচিল্লি করেছি, যা কিছু করেছি। মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এই টাকাটা রিকভার করতে যাইয়া উনি বিশাল পাপ করে ফেলাইছে। ওই যে ক্লাউন মোনার ছবি সামনে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিছে, সুদখোর বলছে, সুদী ইউনূস বলছে। একটা কথা আছে না, ছোট সময় আপনি শুনেছেন, আমরা শুনেছি, আল্লাহ যাকে মান দেয়, আল্লাহ যাকে ইজ্জত দেয়, ওই তাকে অসম্মান আমরা করতে পারি না। যাকে আপনারা সুদী ইউনূস বলছেন, যাকে আপনারা স্বার্থপর বলছেন, যাকে আপনারা অনেক নিচু করে কথা বলছেন, দেখেন সেই আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ পাক কার সাথে দাঁড় করিয়ে দিয়েছেন দেখেন। Thank you, Your Majesty. Wonderful. Thank you. We'll find out. দেখেছেন কিং চার্লস III, কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড হাতে কিং চার্লসের সাথে সামনাসামনি কথা বলছেন, চিন্তা করে দেখেছেন? এখন আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদী ইউনূস বলেন, আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সাহেব বেগমের বাক্সে বসে আপনারা সমালোচনা করেন আপনাদের টক শোতে, একটু নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার পিতা মাতার বিয়ের আগে না বিয়ের পরে? আমার তো মনে হয় না আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করেন, আমার তো মনে হয় আপনারা আপনার বাবা মায়ের বিয়ের আগে জন্মাইছেন। এখন আগে জন্মানোর মধ্যে মাসুদ কামাল আসে না রুমিন ফারহানা আসে না ডাক্তার জাহেদ আসে না কচু খেতিরা আসে, এটা আর আমি বলতে চাই না, কিন্তু আমি এটা বলতে চাই আপনারা আপনাদের অবস্থানকে চিন্তা করেছেন কিনা, আপনারা আপনাদের যোগ্যতাকে পর্যালোচনা করেছেন কিনা। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।